ঐতিহাসিক ৯ দফার মূল কারিগর আব্দুল কাদের তার ফেসবুক স্ট্যাটাসে লিখছেন, ঐতিহাসিক ৯ দফা নিয়ে কিছু কথা। কোটা সংস্কারকে উদ্দেশ্য করে আন্দোলন গড়ে উঠেছিল, কিন্তু সরকার পরিস্থিতি গোলাটে করলে আন্দোলন ভিন্ন দিকে মোড় নেয়। তারই ধারাবাহিকতায় ৯ দফার অবতারণা হয়। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু ১৬ তারিখ মঙ্গলবার আবু সাইদ সহ ৬ জন যখন শহীদ হয়, ওই দিন রাতে ১২টায় সামনের সারির সমন্বয়করা মিলে আমরা একটা অনলাইন মিটিং করি। মিটিংয়ে প্রথম এজেন্ডাই ছিল আজকে যে ৬ জন শহীদ হয়েছিল, এই ৬টা লাশের বিনিময়ে শুধু কোটা সংস্কার কিনা। তখন সবাই হৈ হৈ করে বলে উঠে, ৬টা লাশের বিনিময়ে শুধু কোটা সংস্কার হতে পারে না। পরবর্তীতে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করা হয়। ওই আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিসহ আরও কিছু দাবি দেওয়া উঠে আসে। বলে রাখা ভালো, আমরা এতদিন বাংলা ব্লকেড থেকে শুরু করে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পেশ সহ নানান সফট এবং হার্ড কর্মসূচি নিয়ে মাঠে অবস্থান করেছিলাম, কিন্তু সরকারের পক্ষ থেকে একেবারে নির্বিকার নির্লিপ্তভাবে মনোভাব পরিলক্ষিত হয়েছিল। আলাপ আলোচনার দ্বারে নেই সরকার, কেবল হাইকোর্ট কান্দে বন্দুক রেখে চুপচাপ দেখে যাচ্ছিল। কিন্তু পরিস্থিতি যখন বেগতিক হয়ে যায়, ৬ জন শহীদ হয়, ওই দিনেই সরকার আলোচনার জন্য তোড়জোড় শুরু করে দেয়। আমাদেরকে বিভিন্ন মাধ্যমে চাপ দিতে থাকে আলোচনা বসার জন্য, কিন্তু আমরা আলোচনার আহ্বানকে বারবারের মতো প্রত্যাখ্যান করে নিজেদের দৃঢ় অবস্থান প্রকাশ করি। যদিও ভিতরের বাহির থেকে আলোচনা বসার নানা রকম চাপ হচ্ছিল, সরকার সংলাপের আহ্বান ফরমালি জানিয়েছিল, কিন্তু সেটার প্রেক্ষিতে আমরা আমাদের অবস্থান ফরমালি ক্লিয়ার করার সুযোগও পাই নাই। বুধবার গায়েবানা জানা যায়, ডাবির ক্যাম্পাসে পুলিশ আমাদের উপর গুলি চালায়। আমি সহ কয়েকজন আহত হই, হান্নান মাসুদ গুলিবিদ্ধ হয়। তখন থেকে আমরা আন্দোলন পরিচালনা করে যাবার স্বার্থে কৌশলী অবস্থান নিয়ে গ্রেপ্তার এড়ানোর সিদ্ধান্ত নিই। যদিও সরকারের সংলাপকে প্রত্যাখ্যান করে মঙ্গলবার রাতে আমরা কিছু দাবি দেওয়া ঠিক করেছিলাম, কিন্তু পরবর্তীতে সবাই মিলে আলাপ আলোচনা করে যে সেই দাবিগুলো ফাইনাল করব, সেই সময় পাইনি। তবে আমরা বৃহস্পতিবার মাঠের কর্মসূচি কমপ্লিট শাটডাউন দিয়ে নিজেদের অবস্থান ক্লিয়ার করেছিলাম। বৃহস্পতিবার আমি আর আসিফ ভাই এক বাসা থেকে বিচ্ছিন্ন হয়ে ভিন্ন ভিন্ন গন্তব্যে চলে যাই। ওই দিন ১৮ তারিখ রাতেই ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার। আমরাও কর্মসূচি চলমান রাখতে গ্রেপ্তার এড়াতে বারবার জায়গা পরিবর্তন করে বেড়াচ্ছি, কারোর সাথে তেমন কোনো যোগাযোগ করতে পারতেছি না। আন্দোলনের শুরুতেই নাহিদ ভাই আমাকে ডেকে নিয়ে এক লোকের সাথে মিট করায় এবং পরবর্তীতে আন্দোলনের পারপাসে একাধিকবার ওই লোকের সাথে যোগাযোগ হয়। পরবর্তীতে জানতে পারি তিনি ডাবি শিবিরের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক ছিলেন, কিন্তু তখনও শিবিরের সভাপতি এবং সেক্রেটারির সাথে ওইভাবে যোগাযোগ হয়নি। শুক্রবার যাত্রাবাড়ি এলাকায় যখন আন্দোলন করেছিলাম, তখন শিবিরের ডাবি সেক্রেটারি ফরহাদ ভাই আমাকে ফোন দিয়ে বলল, আন্দোলনরত কয়েকজন সমন্বয়ক সরকারের মন্ত্রীদের সাথে আলোচনায় বসতে যাচ্ছে। এত শহীদদের রক্তের সাথে বেইমানি করতেছে তারা। আন্দোলন শেষ হয়ে যাবে, কিছু দাবি দাওয়া নিয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে, মানুষের সাথে বেইমানি করা যাবে না। আমি সম্মতি জানাই। আমাদের তো আগেই অবস্থান ছিল আন্দোলন চালিয়ে যাওয়ার। তাছাড়া মঙ্গলবার রাতের মিটিংয়ে ঠিক করা কিছু দাবি দেওয়া আমার মাথায় আছে। আন্দোলন চালিয়ে নেওয়ার মতো মাঠে কোনো সিনিয়র নাই। আসিফ নাহিদ ভাইকে গুম করে রেখেছে। আমি ৭-৫ না ভেবে রিস্ক নেওয়ার সিদ্ধান্ত নিই। ওই দিন জুমার নামাজের পরে যাত্রাবাড়িতে কয়েকজন শহীদ হয়, সবগুলো আমার চোখের সামনেই ঘটতেছে। মানুষকে পাখির মতো গুলি করে মেরে ফেলতেছে। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছিলাম না। তাছাড়া দীর্ঘদিন জেল জুলুম মামলার শিকার হয়ে হাসিনার এমন অবিচারের বিরুদ্ধে কথা বলে গেছি, মাথা নত করে নেই। আমার পরে এতে কী হবে সেটা খুনাক্ষরেও কল্পনা করে নেই। চোখের সামনে মানুষ মেরে ফেলতেছে, মানুষের কথা চিন্তা করে নিজের জীবনের কথা ভাবার সময় পাই নাই। গত ৪-৫ বছর ক্যাম্পাসে ছাত্রলীগ ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াই আমাদেরকে দৃঢ়তা ধরে রাখার শিক্ষাই দিয়েছে। দেশের এই ক্লান্তি লগ্নে হাল ধরার সিদ্ধান্ত নিই। যাই হোক, কিছুক্ষণ বাদে শিবিরের সেক্রেটারি আমাকে আবারও ফোন দিল, বলতেছে কিছু দাবি দেওয়া খসড়া আকারে করছি, তোমার সাথে আলোচনা করি। আমাদের যেহেতু আগেই আলোচনা হয়েছিল অনেকগুলো দাবির ব্যাপারে, সেইগুলো তখন ওনার সাথে আলোচনা করে সমন্বিতভাবে তৈরি হয় ৯ দফা। তিনি একে একে কিছু দাবি বললেন, সেগুলো খুব কমন দাবি দেওয়া, যেমন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, ছাত্র হত্যার সাথে জড়িত পুলিশ প্রশাসনকে বরখাস্ত, সন্ত্রাসীদের বিচারের আওতায় আনা, বিসির পদত্যাগ, যেগুলো ৬ জন শহীদ হওয়ার পরে মঙ্গলবার রাতের বৈঠকের আলোচনাতেই আমরা ভেবেছিলাম। এছাড়াও মানুষজন সোশ্যাল মিডিয়া এমন কিছু দাবি দেওয়া জানিয়ে আসছিল। শেষের দিকে গিয়ে শিবিরের সেক্রেটারি একটা দাবি অ্যাড করলো, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এটা আমি মানি নাই। দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হইল। পরে আমি বললাম, ডালাওভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা যাবে না, এক্ষেত্রে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলতে পারেন। পরে সেটাই ঠিক হলো, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
এই হলো 9 দফা তৈরির পিছনের গল্প। তবে 9 দফা প্রচার প্রসারের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল শিবির। যেহেতু নেট নেই, গোলাগুলি কারফিউর মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে সশরীরে হাউজে হাউজে পৌঁছে দিয়েছে বিদেশি সাংবাদিকদের কাছে পৌঁছানোর ব্যবস্থা তারাই করেছে। আমাকে নতুন একটা সিম এবং মোবাইল কালেক্ট করার পরামর্শ দিল তারা। আমি স্টুডেন্টের বাসা থেকে সিম নিয়ে ওই নাম্বারটা 9 দফা সংবলিত প্রেস বিজ্ঞপ্তির সাথে দিয়ে দিলাম। ওই দিন সন্ধ্যা বাসা থেকে 4-5 কিলো দূরে হেঁটে গিয়ে পরিচিত সাংবাদিকদের ফোন দিয়ে 9 দফার বিষয়টা জানালাম। টুকটাক ছাত্র রাজনীতি করার সুবাদে ক্যাম্পাসের সাংবাদিকদের সাথে আমার পরিচয় ছিল। তো ওই রাতে তাদের অনেককে একটা একটা করে দফা বাটন ফোন দিয়ে মেসেজের মাধ্যমে দাবিগুলো লিখে পাঠাইছি। পুরো 9টা দাবি একসাথে মেসেজ পাঠানো যায় না। কাউকে আবার মুখে বলে দিচ্ছে, সে লিখে নিচ্ছে, কেউ আবার রেকর্ড করে দিচ্ছে। কনফার্ম হওয়ার জন্য অনেকেই ফোন দিয়েছে, এটা আসলে আমি দিছি কিনা। বিদেশি সংবাদ মাধ্যমগুলো